হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে কিনা ক্লাস 10-এর WBTA টেস্ট পেপারের পেজ নাম্বার 59-এর যে স্কুলটা আছে, 5 নম্বর স্কুল, সেটা আমি ইংরেজির সেটা আমি ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে এখানে একটা সিন প্যাসেজটা যেটা দেওয়া আছে, সেটা তোমরা সবাই পড়ে বুঝতে পারবে কোথা থেকে দেওয়া আছে। ফাদার্স হেল্প, ফাদার্স হেল্প, এখান থেকে দেওয়া আছে। তো আমি তোমাদের সিনটা, আমি জানি তোমরা সবাই পড়েছো, তবু একবার বলে দিই। দেখো এখানে কি বলছে, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। এখানে হি মানে কাকে বলছে বুঝতে পারছো তো? স্বামীনাথন, স্বামীকে বলা হচ্ছে, তাই না? অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, যখন সে স্কুলের গেটের সামনে প্রবেশ করলো বা গেটে প্রবেশ করলো, তার মাথায় কি অ্যান আইডিয়া, একটা বুদ্ধি খেলে গেল। ইউ ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এখানে কোন লেটারটার কথা বলা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো। তার বাবা যে লেটারটা কম্পোজ করেছিল, সেই লেটারটার কথা বলা হচ্ছে। সে ওই লেটারটা তার হেডমাস্টারকে পৌঁছে দেবে কখন? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষে, স্কুলের শেষে সে এই লেটারটা দিয়ে দেবে। দেয়ার ওয়াজ আ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। বলছে কি দেখো, যে তাহলে একটা সুযোগ থাকবে যে স্যামুয়েল এই সারাদিনের মধ্যে কিছু একটা করবে, যেটা কিনা ওই চিঠিটার যথার্থতা বিচার করবে, মানে চিঠিটাকে জাস্টিফাই করবে। সামি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের একদম প্রবেশ কক্ষে, মানে যেখান দিয়ে প্রবেশ করবে সেখানে সে দাঁড়িয়ে ছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথম্যাটিক। আচ্ছা, অ্যারিথম্যাটিক মানে তোমরা সবাই জানো পাটিগণিত। এরপর কি বলছে দেখো, হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে দেখলেন। কে দেখলেন? স্যামুয়েল। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্কোল্ড কথাটার মানে কি? বকাবকি করা। সিভিয়ারলি, ভীষণভাবে। স্বামী কি আশা করেছিল যে স্যামুয়েল তাকে খুব, মানে ভীষণভাবে বকাবকি করবে। এরপর কি বলছে দেখো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেইড। স্যামুয়েল কি বলছে, মানে তার যে টিচার, তিনি কি বলছেন, যে তুমি হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা তুমি দেরিতে এসছো। স্যামুয়েল এটা বলেছে। আই হ্যাভ এ হেডেক স্যার। এর উত্তরে কি জানাচ্ছে স্বামী? যে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছিল। স্বামী সেইড। এরপর কি বললো, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এসেছো? এটা কে বললো? দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। এখানে স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করছে যে তুমি তাহলে কেন এলে? তোমার যখন হেডেক ছিল, মাথা ব্যথা ছিল, তাহলে তুমি কেন এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এই প্রশ্নটা স্বামীর কাছে আনএক্সপেক্টেড ছিল, মানে অপ্রত্যাশিত। সে এটা আশাই করেনি যে স্যামুয়েল তাকে এই প্রশ্নটা করবে। স্বামী সেইড, মাই ফাদার সেইড আই শুডন্ট মিস স্কুল। স্বামী কি বলল? যে আমার বাবা বলেছে যে আমার স্কুলটা মিস করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল অনেক খুশি হলো। ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা অনেকটাই ঠিক, বা পুরোপুরি ঠিক আর কি বলতে চাইছে। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তোমার বাবা, হিম কথাটার মানে এখানে কি বলছে? স্বামীর বাবাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, তাই না? তাহলে স্বামীর বাবার মতো প্যারেন্টস, বাবা মা বলছে আমাদের আরো চাই, যারা কিনা স্টুডেন্টদের এনকারেজ করবে, স্টুডেন্টদের বলবে যে স্কুল তোমাদের মিস করা একেবারেই উচিত নয়। ওহ ইউ পুয়ার ম্যান, ওহ তুমি বোকা মানুষ। এখানে পুয়ার মানে, তোমরা অনেকেই জানো পুয়ার মানে গরিব হয়, কিন্তু এখানে পুয়ার মানে বোকা বলতে চাইছে। পুয়ার মানে খারাপও হয়। এটা কোন সেন্সে ব্যবহার করা হচ্ছে সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানে পুয়ার ম্যান বলতে বোকা মানুষের কথা বলছে, যে তুমি বড় বোকা মানুষ। স্বামী থট, এটা স্বামী ভাবলো। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানো না আমার বাবা মানে তোমার জন্য এটা কি করেছে, তোমার জন্য যে কি কাজটা করেছে, কি কাজ করেছে। স্বামী কি ভেবেছে যে ওর বাবা তো লেটার একটা লিখেছে যেখানে কিনা স্যামুয়েলের নামে অনেক বেশি কমপ্লেইন করা আছে, তো সেটাই বলতে গেছে। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। অল রাইট, গো টু ইউর সিট। কি বললো? এটা কি বলছে? এটা স্যামুয়েল বলছে যে অল রাইট, ঠিক আছে, তুমি তোমার আসনে গিয়ে বসো, সিটে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লো। ফিলিং স্যাড, মানে খুবই দুঃখ সে অনুভব করছিল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো কোনো কোনো ভালো মানুষের সাথে সে আজ পর্যন্ত
মানে দেখেনি, স্যামুয়েলের মতো ভালো মানুষ সে আজ পর্যন্ত দেখেনি। দ্য টিচার ওয়াজ দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। আচ্ছা, ইন্সপেক্টিং মানে ওই দেখা আর কি, চেক করা। হোম লেসন বাড়ির কাজগুলো আহ, দেখছিলেন। কে দেখছিলেন? স্যামুয়েল দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুসারে, চিন্তা অনুসারে, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। মানে স্বামীর চিন্তা অনুসারে, ভাবনা অনুসারে এই সময়টাতেই স্যামুয়েল হচ্ছে সবচেয়ে বেশি রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। জেন্টল কথাটার মানে কি? জেন্টল কথাটার মানে হচ্ছে নম্র ব্যবহার যিনি করেন বা ভদ্রতা যিনি দেখান, সেটা বলছে। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। আজকে স্যামুয়েল অনেক বেশি ভদ্র, অনেক বেশি নম্র, সবার সাথে ওই ধরনের আচরণ করছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কই? এটা স্যামুয়েল জিজ্ঞেস করছে। এরপরে স্বামী কি বলছে? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী বলল কি, যে আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। এরপরে স্যামুয়েল কি জিজ্ঞেস করছে? হোয়াই হেডেক? বলছে কেন, মাথা ব্যথা? আস্কড স্যামুয়েল, এটা স্যামুয়েল জিজ্ঞেস করলো। এবার স্বামী তার উত্তরে কি বলছে? ইয়েস স্যার। দিয়ে এরপরে কি স্যামুয়েল বলছে? অল রাইট, সিট ডাউন, স্যামুয়েল সেইড। স্যামুয়েল বললো ঠিক আছে, তুমি বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, স্বামী picked up his books and ran to the headmaster's room. কি করলো? যখন স্কুলের ঘন্টি বাজলো, স্কুলের ঘন্টি বাজে যেরকম, স্কুলের ঘন্টি বাজলো কখন? লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, মানে লাস্ট পিরিয়ড যখন শেষ হয় 4:30 নাগাদ, সেই সময় স্বামী কি করলো? স্বামী পিকড আপ হিজ বুক, সে তার বইগুলো তুলে নিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং ছুটে গেল কোথায়? টু দ্য হেডমাস্টার্স রুম, প্রধান শিক্ষকের কক্ষে। হি ফাউন্ড দ্য রুম লকড। স্বামী কি পেল? যে তার যে প্রধান শিক্ষকের যে রুমটা, যে কক্ষে যিনি যেখানে তিনি থাকেন, সেটা হচ্ছে তালা দেওয়া। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন আ উইকস লিভ। পিওন তাকে কি বললেন? পিওন বললেন যে হেডমাস্টার 1 সপ্তাহের জন্য বাইরে গিয়েছেন। স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন ওখান থেকে ছুটে পালিয়ে গেল। তোমরা এটা সবাই পড়েছো, গল্পটা সবাই জানো। তো এই প্যাসেজটাতে এটা বলেছে। এখান থেকে কি কি প্রশ্নগুলো করেছে সেগুলো আমরা একটু দেখব, সলিউশন করব। দেখো, প্রথম প্রশ্নটা আছে, স্বামীনাথন ওয়াজ লেট ইন দ্য ক্লাস বাই। সেটা তোমরা সবাই জানো, হাফ অ্যান আওয়ার, 10 মিনিটস, 15 মিনিটস। কতক্ষণ দেরি করেছিল ক্লাসে পৌঁছতে? হাফ অ্যান আওয়ার। তাহলে ফার্স্ট অপশনটা কারেক্ট হবে। সেকেন্ড প্রশ্নে কি বলেছে? স্যামুয়েল ওয়াজ টিচিং। স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যারিথমেটিক? অ্যারিথমেটিক, পাটিগণিত পড়াচ্ছিলেন। 3 নম্বর প্রশ্ন, স্বামী গেভ দ্য এক্সকিউজ অফ হেডেক, টুথেক, স্টমাক এক, হাই ফিভার। কোনটা ছিল? হেডেক ছিল। টুথেক মানে কি? দাঁতের ব্যথা। স্টমাক এক, পেটের ব্যথা। হাই ফিভার মানে তার ভীষণ জ্বর হয়েছিল। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্ন, স্যামুয়েল প্রেইজড। প্রেইজড কথাটার মানে প্রশংসা করা। স্যামুয়েল মানে তার যে টিচার, স্বামীর টিচার, কার, কাকে প্রশংসা করেছিলেন? স্বামীনাথনের, স্বামীনাথনের বাবার, স্বামীনাথনের মা, নাকি স্বামীনাথনের প্রাইভেট টিউটর? মানে প্রাইভেট টিউটর মানে কি? যারা বাড়িতে এসে পড়িয়ে যায়, তাই না? তার কি কথা বলা হয়েছিল? এখানে অবশ্যই তোমরা জানো স্বামীনাথন ফাদার, স্বামীর বাবার প্রশংসা করেছিলেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন, দ্য স্কুল এন্ডেড কটার সময়? 4:30টার সময়। লাস্ট পিরিয়ড কটায়? 4:30টায় শেষ হচ্ছিল। এরপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। স্বামীনাথন হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক বিকজ। স্বামীনাথন কেন তার বাড়ির কাজ করে আসেনি? বলো তো। স্বামীনাথন তার বাড়ির কাজ করে আসেনি কারণ সে ভাবছিল যে আজকে তো তাকে বাড়িতেই থাকতে হবে, কারণ সে তো বাহানা করছে হেডেকের। সে কখনোই ভাবেনি যে হেডেকের মানে মাথা ব্যথার বাহানা করার পরেও তাকে যে স্কুলে যেতে হবে, সেটা সে কখনোই ভাবেনি। তাহলে সে ওই কারণেই ওর হোমওয়ার্কটা করেনি। তাহলে এখানে আমরা কি অ্যান্সার করবো? স্বামীনাথন হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক বিকজ হি থট, সে ভাবছিল, হি মাইট স্টে at home as he was pretending. Pretending মানে কি? ভান করা। as he was pretending, কি ভান করছিল? that he
had a headache. দেখো আমি উত্তরটা কি লিখলাম, হি থট হি মাইট স্টে অ্যাট হোম, সে ভাবছিল যে সে তো বাড়িতেই থাকবে, অ্যাজ হি ওয়াজ প্রিটেন্ডিং দ্যাট হি হ্যাড এ হেডেক, কারণ সে তো ভান করছিল যে আমার এক মাথা ব্যথা হয়েছে, ওই কারণেই সে তার হোমওয়ার্কটা করেনি। ঠিক আছে, এখানটা তোমরা পজ করে একটু তুলে নেবে, এখানে যেহেতু জায়গা নেই আমাকে সেকেন্ড প্রশ্নটা এখানেই করতে হবে। আচ্ছা, পরে সেকেন্ড কোশ্চেনে কি বলেছে, হোয়েন দ্য স্কুল কেম টু অ্যান এন্ড, যখন স্কুল একদম শেষের মুখে হলো, তখন স্বামী কি করলো? আমরা পড়েছি, আমরা জানলাম, যখন স্কুলের লাস্ট পিরিয়ডের ঘন্টি বেজে গেল, স্বামী কি করলো, তার বইগুলো তুললো এবং হেডমাস্টারের রুমের দিকে ছুটে গেল। তাহলে হোয়েন দ্য স্কুল কেম টু অ্যান এন্ড, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড ran away and ran towards headmaster's, প্রধান শিক্ষকের কক্ষের দিকে, প্রধান শিক্ষকের ঘরের দিকে সে ছুটে গিয়েছিল, হেডমাস্টার্স রুম, তার বইগুলো তুলে প্রধান শিক্ষকের রুমের দিকে ছুটে গিয়েছিল। আচ্ছা তোমরা আহ, এখান থেকেও করতে পারো, এই লাইনটা যদি তোমরা তুলে দাও তাও হবে। এই যে এই লাইনটা তোমরা যদি তুলতে পারো, স্বামী picked up his books and ran to the headmaster's room, এখানে টু দা আছে, আমি টু ওয়ার্ডস করেছি। ঠিক আছে, পরের প্রশ্নটা, স্বামী থট দ্যাট স্যামুয়েল ইউজ টু গেট মোস্ট অ্যাংরি হোয়েন, স্বামী ভাবছিল যে স্যামুয়েল কোন সময়টাতে সবচেয়ে বেশি রেগে যায়, কোন সময়টা, যখন তিনি বাড়ির কাজ চেক করেন, তাই না? তাহলে আমরা ওইটা লিখবো। বাড়ির কাজ যখন চেক করেন, দেখেন, সেই সময়টাতে স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যায়। এটা কিন্তু স্বামীর থট ছিল, মানে স্বামী ভাবছিল। তাহলে স্বামী থট দ্যাট স্যামুয়েল ইউজ টু গেট মোস্ট অ্যাংরি হোয়েন হি ইন্সপেক্ট হোম লেসন্স। ঠিক আছে, এরপর কোশ্চেন অ্যান্সার গুলো আছে। প্রথমটাতে কি বলছে, হুইচ আইডিয়া কেম টু স্বামীজ মাইন্ড হোয়েন হি ওয়াজ এন্টারিং দ্য স্কুল গেট, কোন আইডিয়াটা, কোন বুদ্ধিটা তার মাথায় এসেছিল যখন সে স্কুল গেটের প্রবেশ করছিল? কোন বুদ্ধিটা বলতো? ওই বুদ্ধিটা যেটা ছিল কি, ওই যে চিঠিটা, সেটা সে একেবারে স্কুল শেষ হয়ে যাওয়ার পরে, শেষ হয়ে যাওয়ার পরে সে হেডমাস্টারকে দেবে। তাহলে এখান থেকে আমরা লিখবো, প্রথমেই আছে দেখো, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিনের শেষে, স্কুলের শেষে সে হেডমাস্টারকে দিবে, এই বুদ্ধিটা তার মাথায় এসেছিল। তাহলে আমরা লিখবো কি, দ্য আইডিয়া অফ, এখানে লিখছি, দ্য আইডিয়া of delivering the letter to the headmaster at the end of the day। আচ্ছা, এরপরে আমরা এই প্রশ্ন থেকেই লিখে দেব, এই এখান থেকে এটা প্রথমে তোমরা লিখবে, দ্য আইডিয়া অফ ডেলিভারিং দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এরপরে তোমরা এখান থেকে লিখবে কেম টু স্বামীজ মাইন্ড হোয়েন হি ওয়াজ এন্টারিং দ্য স্কুল গেট, এরপরে তোমরা এটা
লিখে দিবে, আর এখানে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় তোমরা ফুল স্টপটা দিয়ে দেবে। ঠিক আছে, পরের প্রশ্নটা বলছি, হোয়াই ওয়াজ দ্য হেডমাস্টার্স রুম লকড? হেডমাস্টারের রুমটা কেন তালা দেওয়া ছিল? কারণ তিনি তো বাইরে গিয়েছিলেন 1 সপ্তাহের জন্য, তো সেটা লিখলেই হবে। The headmaster's room was locked because he was in a week's leave। ঠিক আছে, দ্য হেডমাস্টার্স রুম ওয়াজ লক বিকজ হি ওয়াজ ইন আ উইকস লিভ। 1 সপ্তাহের ছুটিতে তিনি আছেন। বোঝা গেছে? এরপরে একটি পোয়েম আছে, দেখো পোয়েমটা কোথা থেকে নেওয়া হয়েছে। মাই ওন ট্রু ফ্যামিলি, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। কবিতাটা তোমরা সবাই পড়েছো, কবিতাটাতে বিষয়বস্তু তোমরা সবাই জানো, তবু আমি একটু তোমাদের বলে দিই। ওয়ান্স আই ক্রেপ্ট, এখানে অথর কি বলছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। একবার কি হয়েছিল, আমি মানে অথরের কথা বলা হচ্ছে, সে কিনা একটা ওক উড, ওক গাছের জঙ্গলে বনে নিঃশব্দে ধীরে ধীরে চুপিসারে প্রবেশ করেছিল। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, স্ট্যাগ মানে তোমরা জানো পুরুষ হরিণকে স্ট্যাগ বলে। কি খুঁজছিলাম, লুকিং ফর, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, আমি সেখানে এক বৃদ্ধ মহিলাকে দেখলাম। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, নবলিস্টিক মানে বাঁকা লাঠি, ঠিক আছে, আর কি র্যাগ মানে কি ছেঁড়া জামা কাপড়কে র্যাগ বলে। শি সেইড মানে ওমেনকে, ওই বৃদ্ধ মহিলাকে তিনি ওই অবস্থায় দেখতে পেলেন। শি সেইড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। ওই বৃদ্ধ মহিলা কি বলেছিলেন, বলেছিলেন যে তোমার যে গোপন কথা তা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আছে। দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। ক্যাকল মানে খিক 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 করে হাসা, আর কোয়াক কথাটার মানে কি, কোয়াক কথাটার মানে হচ্ছে ভয়ে কাঁপা। ঠিক আছে, দেন শি বিগ্যান টু ক্যাকল, তারপর তিনি খেক খেক খিক খিক করে হাসতে শুরু করলেন। আর আই বিগ্যান টু কোয়াক, আর আমি ভয়ে কাঁপতে থাকলাম, কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। তারপরে কি হলো, সে মানে ওই বৃদ্ধ মহিলার কথা বলা হচ্ছে যে সে তার ছোট্ট ব্যাগটি খুললো, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। আচ্ছা, টুয়াইস অ্যাওয়েক কথাটার মানে কি, মানে দ্বিগুণ সচেতন হওয়া, যতটা না আমি সচেতন ছিলাম, কনসিয়াস ছিলাম, তার ডবল আমি সচেতন হয়ে গেলাম। ঠিক আছে, এরপরে কি বলছে, সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব। স্টিয়ারিং ট্রাইব মানে এক জাতির কথা বলা আছে যারা কিনা তাকিয়ে আছে, আর সারাউন্ডেড কথাটার মানে হচ্ছে চারিদিকে ঘিরে রাখা। ঠিক আছে, একটা জাতি, উপজাতি বা জাতি তুমি বলতে পারো, যারা কিনা ঘিরে রেখেছে এবং তাকিয়ে আছে। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, আমাকে টাইড মানে হচ্ছে বেঁধে রাখা, স্টেক মানে হচ্ছে খুঁটি। ঠিক আছে, আমাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। দে সেইড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তারা কি বলছে যে আমরা হলাম ওক গাছ এবং তোমার সত্যিকারের নিজের পরিবার। উই আর চপড ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদের উপড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এখানে ডু নট ব্লিঙ্ক অ্যান আই মানে বলছে যে তুমি একবারও যেন চোখের পলক যেন ফেলো না, মানে তোমার কোনো দায়বদ্ধতা নেই, তুমি কোনো পরোয়াই করো না, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে, উপড়ে ফেলা হচ্ছে তবুও। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি একটি এখনই যদি না তুমি কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি কিন্তু এখনই মারা যাবে। whenever you see whenever you see an oak tree felled, যখনই তুমি দেখতে পাবে যে একটি ওক গাছ কাটা হয়েছে, swear now, কথা দাও, প্রতিজ্ঞা করো। নাও, swear now you will plant two, তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি প্রতিজ্ঞা করো, যদি না তুমি কথা দাও, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো
ওক গাছের যে কালো ছাল হয় উইল রিঙ্কল ওভার ইউ, তোমার সারা শরীরে যেন তা বেরিয়ে আসবে, যেন তা তোমাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস ওয়্যার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এবং তোমাকে এই ওক গাছের মাঝে তোমাকে গেড়ে ফেলা হবে, যেখানে তুমি জন্মাবে কিন্তু কখনোই বড় হবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, বাউস মানে গাছের ডাল, এটাই ছিল আমার স্বপ্ন এই ডালগুলোর নিচে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করলো, চেঞ্জ করে দিল। অল্টার কথাটা মানে হচ্ছে পরিবর্তন করা বা বদলে দেওয়া। when I came out of the oak wood, যখন আমি এই ওক বনের বাইরে বেরোলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের জগতে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানুষের বাচ্চার মতো হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটি গাছের মতো। তো কবিতাটা তোমরা সবাই পড়েছো, এবার এখান থেকে আমরা প্রশ্নগুলো করব। প্রথম প্রশ্নতে কি বলেছে, দ্য ন্যারেটার এন্টার্ড, ন্যারেটার কোথায় গিয়েছিলেন, কোথায় প্রবেশ করেছিলেন? আ ম্যানগ্রোভ ফরেস্ট, আ ফরেস্ট অফ পাইন ট্রিজ, পাইন গাছের জঙ্গলে, আ ফরেস্ট অফ ওক ট্রিজ। তাহলে 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। আর লাস্টে ছিল ফরেস্ট অফ ব্রিচ ট্রিজ, তো এগুলো আলাদা আলাদা গাছের কথা বলা হচ্ছে, আমরা জানি ওক গাছ ছিল। 2 নম্বর প্রশ্ন, দ্য ওল্ড ওমেন লুকড বিউটিফুল ওয়াকড, মানে কি সুন্দর তাকে দেখাচ্ছিল, ওয়াকড উইথআউট দ্য হেল্প অফ এনি স্টিক, মানে কি কোনো লাঠি ছাড়াই হেঁটে যাচ্ছিল। ওর নিউ অ্যান্ড ক্লিন ড্রেস, মানে নতুন এবং পরিষ্কার জামা কাপড় পরেছিল। ওর টর্ন ক্লোথস, মানে হচ্ছে ছেঁড়া ফাটা জামা কাপড়। তাহলে 4 নম্বরটা হবে, তাই না? সি, সি এর দাগে, হিয়ারিং দ্য লাফ অফ দ্য ওল্ড ওমেন, যখন ওই বৃদ্ধ মহিলার হাসিটা শুনতে পেলাম বা পেয়েছিল, দ্য ন্যারেটার বিকেম অ্যাংরি, ন্যারেটার কি রকম ফিল করছিল, অ্যাংরি মানে তোমরা জানো রেগে যাওয়া, স্টার্টেড টু লাফ, হাসতে শুরু করেছিল, ওয়াজ অ্যাশেমড মানে লজ্জিত হয়েছিল, মানে লজ্জিত ভাব অনুভূতি এরকম হয়েছিল, নাকি ওয়াজ ফ্রাইটেন্ড ভয় পেয়ে গেছিলেন। তাহলে ওখানে ছিল না আই বিগ্যান টু কোয়াক, এই যে দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, কোয়াক কথাটার মানে আমি কি বলে দিয়েছিলাম, কোয়াক মানে হচ্ছে ভয়ে কাঁপা, তাহলে ভয় পেয়েছিল। 4 নম্বর অপশনটা হবে। এরপর ডি এর দাগে কি বলেছে, দ্য ন্যারেটার্স ওন ট্রু ফ্যামিলি মেম্বার্স ওয়্যার, ন্যারেটারের নিজের সত্যিকারের যে পরিবার সেগুলো কি ছিল, দ্য ট্রিজ, আদার হিউম্যান বিং, স্ট্যাগস, ওল্ড ওমেন, স্ট্যাগ মানে পুরুষ হরিণ, ওল্ড ওমেন তোমরা জানো বৃদ্ধ মহিলা, দ্য ট্রিজ, আর দ্য হিউম্যান বিংস, তাহলে ট্রিজ হবে, তাই না? গাছগুলোই তো সত্যিকারের পরিবারের সদস্য। হোয়াট ডিড দ্য ন্যারেটর সি হোয়েন হি কেম টোয়াইস অ্যাওয়েক, যখন ন্যারেটার দ্বিগুণ সচেতন হয়েছিলেন তখন ন্যারেটার কি দেখতে পেয়েছিলেন? সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড অলসো টাইড হিম অ্যান্ড অলসো টাইড টু এ স্টেক, তাহলে এটা এই লাইনটা আমরা যদি লিখতে পারি, এই লাইনটা, এই যে এই লাইনটা আমরা যদি লিখতে পারি তাহলে হবে, তবে এই লাইনটা একটু আমি মডিফাই করে লিখে দিচ্ছি, ঠিক আছে? দ্য ন্যারেটার, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করেছে মানে আমাদেরকে এখানে পাস্ট টেন্সে করতে হবে। দ্য ন্যারেটার সিটা হয়ে যাবে স, ঠিক আছে? তাহলে আমি উপরে লিখছি, when he came twice, যেহেতু এটা পোয়েমের একটি ফ্রেজ, তাই এখানে আমরা কোটেশনের মধ্যে এটা দেব, প্রশ্নতেও তাই দেওয়া আছে। when he came twice awake, the narrator কি দেখতে পেয়েছিল, the narrator সিটা হয়ে যাবে স, the narrator saw that he was surrounded by a staring tribe and also he was
টাইড, বেঁধে রাখা হয়েছিল টু আ স্টেক, স্টেক মানে খুঁটি। তাহলে when he came twice awake the narrator saw that he was surrounded by a steering tribe and also he was tied to a stake। ঠিক আছে, পোয়েমের লাইনেই আছে। তাহলে এটা তোমরা তুলে নেবে, খাতাতে তুলে নেবে। পরের প্রশ্নের উত্তরটা করবো আমরা। দেখো, পরের প্রশ্নটা বলেছি কি, হোয়াট ডিড দ্য ন্যারেটর হ্যাভ টু সোয়ার টু রিমেইন অ্যালাইভ। সোয়ার, কথা দেওয়ার কথা বলা হচ্ছে, মানে প্রতিজ্ঞা। ন্যারেটরকে কি প্রতিজ্ঞা করতে হবে মানে বেঁচে থাকার জন্য। রিমেইন অ্যালাইভ মানে হচ্ছে বেঁচে থাকার জন্য ন্যারেটরকে কি প্রতিজ্ঞা করতে হতো, কি প্রতিজ্ঞা করতে হতো, যে যদি এর পরে কখনো তুমি ওক গাছ, যদি একটি কোনো ওক গাছও যদি তুমি কাটা পড়তে দেখো, তাহলে তোমাকে দুটো লাগাতে হবে, তাই না? এটাই তো প্রতিজ্ঞা করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? দ্য ন্যারেটর, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে। তাহলে আমরা লিখবো কি, দ্য ন্যারেটর had to swear that whenever he saw an oak tree, sorry এখানে whenever he see হবে, whenever he see an oak tree being cut down, he will plant two new trees। যখনই তিনি দেখতে পাবেন যে একটি ওক গাছ কাটা হয়েছে, তিনি আরো দুটো নতুন লাগাবেন। এটাই তো প্রতিজ্ঞা করতে তাকে বলা হয়েছিল। এবার আনসিন, দেখো আনসিনটা কি বলেছে। আনসিনটা বলার আগে তোমাদের বলে দিই আনসিনটাতে একটু শর্ট করে, যে এই আনসিনটা কি নিয়ে আছে। আনসিনটা আছে হচ্ছে নীরজ চোপড়া, এর নাম অনেকেই তোমরা শুনে থাকবে। ভারতের একজন খুবই নামকরা জ্যাভলিন থ্রোয়ার। জ্যাভলিন মানে, জ্যাভলিন এক ধরনের স্পোর্ট হয়, যেটা হচ্ছে লম্বা একটা সেই লাঠির মতো কোনো একটা জিনিস থাকে, যেটা হচ্ছে ভারী, তবে সেটাকে হচ্ছে ছুঁড়তে হয়, ঠিক আছে? তো ওটাকে জ্যাভলিন বলা হয়। তো জ্যাভলিন থ্রোয়ার ওতে কম্পিট করে, ঠিক আছে, ভারতে। তো তাকে নিয়েই বলা হয়েছে যে সে তার আগের যে একটি রেকর্ড ছিল সেই রেকর্ডটি সে ভেঙে ফেলেছে। তো সেই সম্পর্কে লেখা আছে, ঠিক আছে, আমি একটু বলি এবার। নীরজ চোপড়া ফাইনালি ব্রিচড দ্য ইলিউসিভ 90 মিটার মার্ক উইথ আ 90.23 মিটার, 23 মিটার, এটা থ্রু হবে না, এটা থ্রো হবে, ঠিক আছে? এটা কি হবে? থ্রো, but finished second behind Julian Weber of Germany in a dramatic men's javelin contest। আচ্ছা, এখানে বলছে নীরজ চোপড়া ফাইনালি ব্রিচড মানে হচ্ছে ভেঙে ফেলা, ভেঙে দেওয়া, দ্য ইলিউসিভ মানে অধরা 90 মিটারের যে সীমাটা, 90 মিটার মার্কের যে 90 মিটারের যে সীমাটা, সেটা অবশেষে নীরজ চোপড়া ভেঙে ফেললো উইথ 90.23 মিটার থ্রো, মানে 90.23 মিটারের একটা নিক্ষেপ করেছে, জ্যাভেলিন নিক্ষেপ থ্রো করেছে। তবুও বাট ফিনিশড সেকেন্ড বিহাইন্ড জুলিয়ান ওয়েবার, তবুও কি কিন্তু তবুও
দ্বিতীয় হয়েছে বিহাইন্ড জুলিয়ান ওয়েবার অফ জার্মানি, জুলিয়ান ওয়েবারের ঠিক পরেই, ইন এ ড্রামাটিক মেন্স জ্যাভলিন কন্টেস্ট, একটা নাটকীয় জ্যাভলিন প্রতিযোগিতা পুরুষদের, সেখানে কিনা দ্বিতীয় হয়েছে জুলিয়ান ওয়েবার অফ জার্মানি, মানে জার্মানির জুলিয়ান ওয়েবারের ঠিক পরেই। ঠিক আছে। নীরজ চোপড়া ডেলিভার্ড আ স্টেলার পারফরমেন্স, স্টেলার মানে হচ্ছে অত্যন্ত সুন্দর, যেটাকে বলা হয় স্টেলার পারফরমেন্স অ্যাট দ্য দোহা ডায়মন্ড লিগ। নীরজ চোপড়া কি দোহা ডায়মন্ড লিগে অত্যন্ত সুন্দর পারফর্ম করেছে, ফিনিশিং সেকেন্ড, দ্বিতীয় স্থান অধিকার করেছে উইথ আ ম্যাসিভ থ্রো, ম্যাসিভ মানে বিরাট, ঠিক আছে, নিক্ষেপ, থ্রো মানে নিক্ষেপ, অফ 90.23 মিটার, কত মিটারে, 90.23 মিটার, হিজ ফার্স্ট এভার বিয়ন্ড দ্য 90 মিটার ব্যারিয়ার। ঠিক আছে, তার কিনা ফার্স্ট এভার, প্রথমবার, জীবনে প্রথমবার সে 90 মিটারের সীমাটা, 90 মিটারের যে সীমা সেটা সে অতিক্রম করেছে প্রথমবার। জার্মানিজ জুলিয়ান ওয়েবার ক্লিঞ্চ দ্য টপ স্পট অ্যান্ড ইমপ্রেসিভ, ক্লিঞ্চ দ্য টপ স্পট উইথ অ্যান ইমপ্রেসিভ থ্রো অফ 91.06 মিটার। আচ্ছা, জুলিয়ান ওয়েবার কতটা নিক্ষেপ করেছে, 91.06 মিটার। আর ক্লিঞ্চ দ্য টপ স্পট, ক্লিঞ্চ কথাটার মানে হচ্ছে নিশ্চিত করা, ঠিক আছে, প্রথম স্থানটা সে নিশ্চিত করেছে 91.06 মিটার একটা ইমপ্রেসিভ মানে অত্যন্ত সুন্দর একটা নিক্ষেপ করে, ন্যারোলি এজিং আউট মানে খুবই স্বল্প ব্যবধান, ন্যারোলি এজিং আউট খুবই স্বল্প ব্যবধানে নীরজ চোপড়াকে হারিয়ে দিয়েছে ইন আ হাই কোয়ালিটি কন্টেস্ট, মানে উচ্চ মানের যে প্রতিযোগিতা সেখানে। ইট টার্ন আউট টু বি আ ম্যাজিক্যাল নাইট ফর ইন্ডিয়াস গোল্ডেন বয়, এটা ভারতের সোনার টুকরো ছেলে, সোনার ছেলে, ইন্ডিয়াস গোল্ডেন বয় বলছে যে সোনার ছেলে, তার জন্য এটা একটা জাদুকরী রাতে পরিণত হয়েছিল, অ্যাজ চোপড়া অ্যাচিভড সামথিং দ্যাট ফ্যান্স অ্যান্ড পন্ডিটস হ্যাভ বিন ওয়েটিং ইয়ার্স টু উইটনেস। আচ্ছা, কি বলছে দেখো, ইট টার্ন আউট টু বি আ ম্যাজিক্যাল নাইট ফর ইন্ডিয়াস গোল্ডেন বয় অ্যাজ চোপড়া অ্যাচিভড, মানে নীরজ চোপড়া এমন একটি জিনিসকে সে অ্যাচিভ করেছে, সে হচ্ছে কি বলবো, অ্যাচিভের বাংলা মানে কি, যাই হোক, বাংলা মানেটা ঠিক আসছে না, অ্যাজ চোপড়া অ্যাচিভড সামথিং দ্যাট ফ্যান্স অ্যান্ড পন্ডিটস হ্যাভ বিন ওয়েটিং ইয়ার্স টু উইটনেস। ঠিক আছে, মানে তার যে শুভাকাঙ্ক্ষী, ফ্যান্স মানে কি শুভাকাঙ্ক্ষী, এবং পণ্ডিতরা যেটা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, কোন জিনিসটা, ব্রেকিং দ্য ফেবল্ড মানে বিখ্যাত 90 মিটারের যে মার্কটা, 90 মিটারের যে সীমাটা, সেটা তিনি ভেঙে ফেলেছেন। ঠিক আছে, ইন জ্যাভলিন থ্রো, জ্যাভলিন থ্রো যে কন্টেস্ট সেখানে। আচ্ছা, অ্যাচিভড কথাটার মানে হচ্ছে পাওয়া বলতে পারো, ঠিক আছে, লাভ করা, অর্জন করা বলতে পারো, হ্যাঁ, এখন এলো মাথায় যে চোপড়া অ্যাচিভ সামথিং মানে এমন কিছু অর্জন করেছে যেটা কিনা তার শুভাকাঙ্ক্ষী ফ্যানেরা এবং পণ্ডিতরা, যারা কিনা বছরের পর বছর ধরে তারা সাক্ষী হতে চেয়েছিল, কোন জিনিসটা, ব্রেকিং দ্য ফেবল্ড মানে বিশ্ববিখ্যাত যে 90 মিটারের যে ব্যারিয়ারটা হয়, সীমাটা, সেটা অতিক্রম করা। ইভেনচুয়ালি ফিনিশিং সেকেন্ড ইন দ্য দোহা ডায়মন্ড লিগ মিট অন ফ্রাইডে, মানে শুক্রবার দোহা ডায়মন্ড লিগের যে মিট হয়েছিল সেখানে অবশেষে, ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে, দ্বিতীয় স্থানে সে শেষ করেছিল, তিনি শেষ করেছিলেন। এরপর অ্যাট দ্য 2025 দোহা ডায়মন্ড লিগ, টু টাইম অলিম্পিক মেডেলিস্ট চোপড়া হার্লড হিজ জ্যাভলিন টু আ স্টানিং ডিস্টেন্স। হার্লড কথাটার মানে হচ্ছে ওই থ্রো বা নিক্ষেপ করা। ঠিক আছে, 2025 সালে যে দোহা ডায়মন্ড লিগ হয়েছিল সেখানে দুবারের জন্য অলিম্পিক মেডেলিস্ট, অলিম্পিক খেলা তোমরা সবাই জানো, সেই অলিম্পিকের যে মেডেল দেওয়া হয়, তোমরা জানো যে অলিম্পিকে বিভিন্ন ধরনের খেলা হয়, ঠিক আছে, বিভিন্ন খেলাতে তারা সেখানে যারা ফার্স্ট হয় সেখানে গোল্ড মেডেল হয়, সেকেন্ড যারা হয় তাদেরকে সিলভার মেডেল দেয়, এবং থার্ড যারা হয় তাদেরকে ব্রোঞ্জ মেডেল দেয়। তো টু টাইম অলিম্পিক মেডেলিস্ট, এখানে কোন মেডেল পেয়েছে সেটা বলেনি, কিন্তু অলিম্পিকের মেডেল আছে। আর আমরা একটা খেলোয়াড়ের সর্বোচ্চ যদি মান যদি আমরা বের করতে চাই, সেখানে আমরা সবসময় অলিম্পিকের প্রদর্শনটাই আমরা কিন্তু দেখি। এবারে লেভেল, বিভিন্ন লেভেল লেভেল আছে, স্টেট লেভেল থেকে কেউ খেলে, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল, ঠিক আছে, এশিয়ান থাকে, এবার এরপরে সবার লাস্ট পর্যায়ে থাকে অলিম্পিক, যেখানে কিনা আমাদের যারা খেলোয়াড় হয় তারা সারা বিশ্ব জুড়ে যারা প্রতিযোগী হয় তাদের সাথে কম্পিট করতে হয়। তো টু টাইম অলিম্পিক মেডালিস্ট চোপড়া হার্লড হিজ জ্যাভলিন টু এ স্টানিং, স্টানিং মানে বিস্ময়কর দূরত্ব, স্টানিং ডিস্টেন্স মানে বিস্ময়কর দূরত্ব, অফ 90.23 মিটার্স অন হিজ থার্ড অ্যাটেম্প্ট। কোন অ্যাটেম্পটে, তৃতীয়বার যে সুযোগটা পেয়েছিল, মানে তৃতীয়বার সুযোগটা পাওয়া নয়, মানে প্রত্যেক খেলাতে 3বার করে সুযোগ দেওয়া হয় জ্যাভলিন থ্রোতে, তো এই তৃতীয়বারের যে সুযোগটা সেখানে সে 90.23 মিটার সেটাকে থ্রো করেছিল, নিক্ষেপ করেছিল।
ইনস্ট্যান্টলি টেকিং দ্য লিড অ্যান্ড ইলেকট্রিফাইং দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য স্টেডিয়াম। ইনস্ট্যান্টলি মানে ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ কি করে একটা লিড এগিয়ে যাওয়া, অ্যান্ড ইলেকট্রিফাইং মানে ওই যে অ্যাটমসফিয়ারটা, ওই যে পরিবেশটা স্টেডিয়ামের ভেতরে, সেটা যেন বিদ্যুতের মতো গর্জন করতে লাগলো। ইলেকট্রিফাইং দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য স্টেডিয়াম। দিস মেড হিম দ্য ফার্স্ট ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার টু ক্রস দ্য 90 মিটার মার্ক ইন আ ওয়ার্ল্ড লেভেল কম্পিটিশন। ওয়ার্ল্ড লেভেল কম্পিটিশন, দেখো এখানে কি বলছে, বিশ্বমানের যে প্রতিযোগিতা সেখানে কিনা এই দিস মেড হিম মানে এই এই যে ঘটনাটা ঘটেছে সেটা মেড হিম দ্য ফার্স্ট ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার, মানে প্রথম ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী যিনি কিনা 90 মিটারের ওই সীমাটা বের করেছেন ইন ওয়ার্ল্ড লেভেল কম্পিটিশন, ঠিক আছে, বিশ্বমানের প্রতিযোগিতাতে। অ্যান্ড ইজ অলসো আ নিউ ন্যাশনাল রেকর্ড ফর ইন্ডিয়া। ন্যাশনাল রেকর্ড মানে জাতীয়, ভারতের জাতীয় রেকর্ড নতুনভাবে তিনি লিখলেন, ঠিক আছে। অ্যাজ চোপড়া ইমপ্রুভড অন হিজ এক্সিস্টিং রেকর্ড অফ 89.94। এক্সিস্টিং মানে হচ্ছে যেটা আপাতত তার কাছে আছে, ঠিক আছে। এক্সিস্টিং মানে এখনো পর্যন্ত তার কাছে এই রেকর্ডটা ছিল কত, 89.94 মিটারের, সেট ইন জুন 2022 অ্যাট 2022 অ্যাট স্টকহোম। কোথায়? স্টকহোমে, যেটা কিনা তিনি এটা রেকর্ডটা করেছিলেন কত না 89.94 মিটার, মানে আপাতত এটা তার ছিল। এটাকে ভাঙলো কোথায়? এটাকে ভাঙলো হচ্ছে দোহা, কোথায় আছে, দোহা ডায়মন্ড লিগে ভাঙলো 90.23 মিটারের একটা থ্রো করে, ঠিক আছে। দ্য ইম্প্যাক্ট অফ নিউ কোচ, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, নতুন যে কোচ তার যে প্রভাবটা, কোচের নাম কি, জ্যান জেলেনজি। জ্যান জেলেনজি ওয়াজ অ্যাপারেন্ট মানে চোখে পড়ার মতো, যেটা প্রকাশ পাচ্ছে, অ্যাজ চোপড়া ফাইনালি ক্রসড দ্য ম্যাচ দ্যাট হি হ্যাড অ্যাটেম্পটেড সেভারাল টাইমস ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। ঠিক আছে, কি বলছে যে কোচের প্রভাবটা স্পষ্ট একদম প্রকাশ পাচ্ছে, কারণ কি, যে চোপড়া ফাইনালি অবশেষে কি ক্রসড দ্য ম্যাচ দ্যাট হি হ্যাড অ্যাটেম্পটেড, যেটা কিনা সে বহু বছর ধরে চেষ্টা করছিল এই এই ওই যে 90 মিটারের যে মার্কটা সেটাতে পৌঁছানোর জন্য। চোপড়া হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড 3 টাইম অলিম্পিক গোল্ড মেডেলিস্ট জেলেনজি। চোপড়া রিসেন্টলি মানে হচ্ছে এই সাম্প্রতিক সময়ে অ্যাপয়েন্ট করেছে, নিযুক্ত করেছে কাকে, 3 টাইম অলিম্পিক গোল্ড মেডেলিস্ট জেলেনজি অফ দ্য চেক রিপাবলিক। এটা দেখো স্পেলিংটা CZECH, এটাকে চেক বলে, ঠিক আছে। তাহলে ওই নতুন যে কোচ তিনি কোথাকার, জেলেনজি হচ্ছে অফ দ্য চেক রিপাবলিক অ্যাজ হিজ কোচ রিপ্লেসিং ডক্টর ক্লস বার্টোনিয়েটস। মানে বর্তমানে তার কোচ হচ্ছে জেলেনজি চেক রিপাবলিকের, আর তার আগে কে ছিল তাকে বদলে দিয়েছে ডক্টর ক্লস বার্টোনিয়েটস, ঠিক আছে, এটা তার আগে ছিল, ঠিক আছে, তাকে রিপ্লেস করেছে, তার জায়গায় এই নতুন কোচকে সে রেখেছে। আর নতুন কোচ হচ্ছে 3 টাইম অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, মানে 3 বার অলিম্পিকে প্রথম স্থান অধিকার করেছে। আমি এক্ষুনি বললাম না যে গোল্ড তারা পায়, অলিম্পিকের মেডেল, গোল্ড মেডেল তাদেরকে দেয় যারা কিনা প্রথম হয়। এরপরে কি বলেছে, আফটার এ স্টিডি স্টার্ট ইন হুইচ হি রিচড 88.44 মিটার, একটি ধীর গতির যে স্টার্ট শুরুটা হয়েছিল, যেখানে প্রথমবার কি হয়েছিল 88.44 মিটার পৌঁছেছিল ইন হিজ ফার্স্ট অ্যাটেম্প্ট, এই যে বলেছে, অ্যান্ড ফলোড ইট আপ, এরপরে কি হয়েছে উইথ আ ফাউল, ফলোড ইট আপ উইথ আ ফাউল, ফাউল হয়ে গেছে। ফাউল মানে তোমরা জানো যে কোনো একটি নির্দিষ্ট হয়তো লাইন থাকে বা কোনো একটি নির্দিষ্ট ভাবে হয়তো জ্যাভলিনটা তাকে থ্রো করতে হবে, তো সেই নিয়মে যদি না হয় তাহলে সেটা ফাউল বলে ঘোষণা করা হয়, মানে ওটা বাদ হয়ে যায়। সেকেন্ড অ্যাটেম্প্ট তাহলে তার বাদ হয়ে গেছিল। চোপড়া আনলিস্ট দ্য মনস্টার থ্রো, আনলিস্ট মানে হচ্ছে কি বের করে আনা, দ্য মনস্টার থ্রো মানে এক দানবের মতো, দৈত্যের মতো একটি থ্রো নিক্ষেপ করেছে ইন হিজ থার্ড অ্যাটেম্প্ট, তৃতীয়বারের যে সুযোগটা পাওয়া যায় সেখানে। এরপরে কি বলেছে, আর রোর ইরাপ্টেড, ইরাপ্টেড মানে হচ্ছে কি বিস্ফোরণ ঘটা, আর রোর মানে কি গর্জন, ঠিক আছে, তাহলে একটা গর্জনের বিস্ফোরণ ঘটছিল, নট জাস্ট ফ্রম দ্য ক্রাউড, শুধুমাত্র ওই যে স্টেডিয়ামের ভিতরে যে ভিড় সেখানে নয়, বাট অ্যাক্রস সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তোমরা জানো অনেকেই ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক মাধ্যম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো বলতে পারো। কি বলছে, শুধুমাত্র ওই স্টেডিয়ামের মধ্যে যে ক্রাউড যে ভিড়টা ছিল সেখানে গর্জন উঠেনি, গর্জনের বিস্ফোরণ হয়নি, বাট অ্যাক্রস সোশ্যাল মিডিয়া মানে সামাজিক মাধ্যম জুড়ে, সমস্ত সামাজিক মাধ্যম জুড়ে। অ্যান্ড স্পোর্টস সার্কেল, স্পোর্টস সার্কেল মানে হচ্ছে যারা, সেই সব ব্যক্তি যারা কিনা খেলাধুলায় কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে, বিভিন্ন খেলাধুলা, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, বিভিন্ন খেলাধুলা, জ্যাভলিন থ্রো হতে পারে, কুস্তি হতে পারে, রেসলিং, যাই হোক। তো সমস্ত মানুষের মধ্যেই যেন একটা গর্জন, গর্জনের যেন বিস্ফোরণ ঘটলো ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে, অ্যান্ড বিয়ন্ড মানে হচ্ছে ভারতের বাইরে, অ্যাজ দ্য থ্রো ওয়াজ মার্কড 90.23 মিটার,
যেহেতু ওই থ্রোটা যে নিক্ষেপটা করেছিল জ্যাভলিন সেটাকে মাপা হলো কত 90.23 মিটার। আশা করি তোমরা আনসিনটা বুঝেছো, তেমন কোনো কঠিন আনসিন ছিল না। এবার এখান থেকে আমরা প্রশ্নগুলো করবো। নীরাজ চোপড়া ইজ অ্যান ইন্ডিয়ান হকি প্লেয়ার, ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার, ইন্ডিয়ান চেস প্লেয়ার, ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার। জ্যাভলিন থ্রোয়ার। In Doha Diamond League, Neeraj Chopra threw the javelin at a distance of 90.23 মিটার, 90.32 না 89। এটা আচ্ছা, এইটা তো তার এক্সিস্টিং রেকর্ড ছিল, আগের রেকর্ডটা ছিল, এটা তার আগের রেকর্ডটা ছিল। আর দোহাতে যে ডায়মন্ড লিগ হলো সেখানে কত মিটার ছুঁড়েছে, এই যে 90.23 মিটার। তাহলে এই অ্যান্সারটা হবে। দোহা ডায়মন্ড লিগে নীরাজ চোপড়া কতটা 90.23, অপশন এ। জুলিয়ান ওয়েবার, আমরা পেয়েছি নামটা, জুলিয়ান ওয়েবার ইজ আ জার্মান জ্যাভলিন থ্রোয়ার। জুলিয়ান ওয়েবার কোথাকার ছিল? জুলিয়ান ওয়েবার ইজ আ জার্মান, অস্ট্রিয়ান নাকি অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়ান হবে নাকি চেক? আমরা জানি জুলিয়ান ওয়েবার ছিল জার্মানির, এখানে দেওয়া আছে দেখো, জুলিয়ান ওয়েবার অফ জার্মানি। তাহলে কারেক্ট অপশন হবে অপশন নাম্বার এ, জার্মান জ্যাভলিন থ্রোয়ার। তারপরে এটা জ্যাভলিন হবে, এটা জ্যাভলিন হবে, এটা অস্ট্রেলিয়ান হবে, ঠিক আছে। আচ্ছা, দ্য জ্যাভলিন থ্রোয়ার হু কেম ফার্স্ট ইন দ্য দোহা ডায়মন্ড লিগ, প্রথম কে হয়েছিল? জুলিয়ান ওয়েবার। দোহা ডায়মন্ড লিগে প্রথম কে হয়েছিল? জুলিয়ান ওয়েবার। সেকেন্ড হয়েছিল নীরজ চোপড়া। At Stockholm, the highest distance Neeraj Chopra threw his javelin at was, স্টকহোমে যে রেকর্ডটা সেট করেছিল কত, এটাই ছিল 89.94 মিটার, সেট ইন জুন 22 at স্টকহোম। তাহলে এটা হবে 89.94, অপশন নাম্বার বি। নীরাজ চোপড়া ওয়ান অলিম্পিক মেডালস ওয়ান টাইম, টু টাইমস, নট এ সিঙ্গেল টাইম, থ্রি টাইমস। কতবার অলিম্পিকে মেডেল জিতেছে বলেছিলাম? দুবার, অপশন নাম্বার বি। দেখো এখানে দেওয়া আছে, এই যে টু টাইম অলিম্পিক মেডালিস্ট চোপড়া, ঠিক আছে, তাহলে দুবার, টু টাইম মানে দুবার। ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস, ঠিক আছে, ট্রু ফলস আছে, আর সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং লাইন আর ফ্রেজ, মানে সাপোর্টিং লাইন যদি তুমি দিতে পারো বা ফ্রেজ যদি দিতে পারো তাই করতে হবে। প্রথম একটা কি বলেছে, জ্যান জেলেনজি ইজ দ্য নিউ কোচ অফ নীরজ চোপড়া। নতুন কোচের নাম কি ছিল? নতুন কোচের নাম ছিল জ্যান জেলেনজি, আর যেটা আগের কোচ ছিল ডক্টর ক্লস বার্টোনিয়েটস, এরকম কিছু একটা ছিল, ডক্টর ক্লস বার্টোনিয়েটস এটা ছিল আগের, আর নতুন যে আছে জেলেনজি, ঠিক আছে, এই যে জ্যান জেলেনজি, নিউ কোচ জ্যান জেলেনজি, ঠিক আছে। তাহলে নতুন কোচ জ্যান জেলেনজি, এখানেও তো তাই বলেছে, জ্যান জেলেনজি ইজ দ্য নিউ কোচ অফ নীরজ চোপড়া, তাহলে এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কোনটা দেব? সাপোর্টিং স্টেটমেন্টে আমরা দেব এইটা, এই লাইনটা, দ্য ইম্প্যাক্ট অফ নিউ কোচ জ্যান জেলেনজি ওয়াজ apparent as Chopra finally crossed the match that he had attempted several times in the last few years। তাহলে এতদূর পর্যন্ত আমরা দেব, এটা হয়ে যাবে ফার্স্ট কোশ্চেনের সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, এটা হয়ে যাবে নাম্বার 1। দু নম্বরে কি বলেছে, নীরজ চোপড়া ইজ দ্য সেকেন্ড ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার টু ক্রস দ্য 90 মিটার মার্ক ইন অ্যান ইন্টারন্যাশনাল কম্পিটিশন। এটা কখনোই ট্রু হবে না, এটা হয়ে যাবে ফলস, ঠিক আছে। নীরজ চোপড়া সেকেন্ড নয়, সেকেন্ড নয়, ঠিক আছে, ফার্স্ট। দেখো এখানে দেওয়া আছে, দিস মেড হিম, এই লাইনটা, দিস মেড হিম দ্য ফার্স্ট ইন্ডিয়ান জ্যাভলিন থ্রোয়ার টু ক্রস দ্য 90 মিটার মার্ক ইন আ ওয়ার্ল্ড লেভেল কম্পিটিশন অ্যান্ড ইজ অলসো আ নিউ ন্যাশনাল রেকর্ড ফর ইন্ডিয়া। এতদূর তুমি দিতে পারো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। নীরজ চোপড়া থ্রিউ হিজ লংগেস্ট ডিস্টেন্স ইন হিজ থার্ড অ্যাটেম্প্ট, তাই তো, এটা তো ট্রু হবে। তৃতীয়বারের যে সুযোগটা থাকে সেটাতেই সবচেয়ে লম্বা থ্রোটা, সবচেয়ে লম্বা দূরত্বের যে থ্রোটা জ্যাভলিনটা থ্রো করেছিল তৃতীয় অ্যাটেম্পটে,
এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেবো? এখানে দিতে হবে এটা, এটা পুরোটা দিতে হবে। আফটার আ স্টেডি স্টার্ট ইন হুইচ হি রিচড 82.44 মিটার in his first attempt and followed it up with a foul, Chopra unleashed the monster throw in his third attempt। ঠিক আছে, এই লাইনটা দিতে হবে। তাহলে এটা করবে তোমরা 3 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। প্রশ্নের উত্তরগুলো, হোয়াট ওয়াজ নীরজ চোপড়ার এক্সিস্টিং রেকর্ড? তাহলে এক্সিস্টিং রেকর্ড মানে দোহা, যে দোহাতে যে ডায়মন্ড লিগ হয়েছিল সেখানে যে 90 মিটারের থ্রোটা করার আগে পর্যন্ত তার রেকর্ডটা কত মিটারের ছিল? 89.94 মিটার। 89.94 মিটার এটা ছিল, যেটা কিনা স্টক হোমে সে করেছিল। তাহলে আমরা কি লিখবো? নীরজ চোপড়াস এক্সিস্টিং রেকর্ড বিফোর দ্য দোহা ডায়মন্ড লিগ ওয়াজ, এখান থেকে আমরা এটা আমরা পুরোটা লিখবো। ঠিক আছে, নীরজ চোপড়াস এক্সিস্টিং রেকর্ড বিফোর দ্য দোহা ডায়মন্ড লিগ, এরপরে আমরা লিখবো ওয়াজ 89.94 মিটার্স। ঠিক আছে, আমি পুরোটা লিখলাম না, তোমাদের বলে দিলাম, তোমরা কিন্তু ওইভাবে লিখবে। নীরজ চোপড়াস এক্সিস্টিং রেকর্ড বিফোর দ্য দোহা ডায়মন্ড লিগ ওয়াজ 89.94 মিটার্স। সেকেন্ড প্রশ্ন, ডেসক্রাইব দ্য ফার্স্ট 3 থ্রোজ অফ নীরজ চোপড়া ইন দ্য দোহা ডায়মন্ড লিগ। ঠিক আছে, মানে তার যে 3টে সুযোগে, যে 3বার যে আমি বললাম যে থ্রো করার যে সুযোগটা যেটা দেওয়া হয় খেলার নিয়ম অনুসারে, সেটাকে তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে 2 নম্বর প্রশ্নের আমরা উত্তরটা যদি এই লাইনটা লিখতে পারি, এখান থেকে পুরোটা আমরা লিখবো। ঠিক আছে, আগের প্রশ্নগুলো আমি সব মুছে দিলাম, কোনটা কি হবে তোমরা আগেরগুলো তোমরা তুলে নেবে। দেখো এই লাইনটাই, after a steady start in which he reached 89.44 meter in his first attempt and followed it up with a foul, Chopra unleashed the monster throw in his third attempt. A roar erupted not just from the crowd but across social media। আচ্ছা, আমি এক কাজ করছি, তোমাদের আমি উত্তরটা লিখে দিচ্ছি। Describe the first 3 throws of Neeraj Chopra in the Doha Diamond League। The first throw was marked, প্রথম থ্রোটা কতটা ছিল? 88.44 মিটার। The first throw was marked 88.44 meter। His second throw was a foul and his third throw marked 90.23 meters। ঠিক আছে, তো 3টে থ্রো যে হয়েছিল, 3টে থ্রো যে জ্যাভলিন থ্রো করেছিল,
সেগুলোর সম্বন্ধে বর্ণনা করতে। দ্য ফার্স্ট থ্রো ওয়াজ মার্কড 88.44 মিটার, হিজ সেকেন্ড থ্রো ওয়াজ আ ফাউল অ্যান্ড হিজ থার্ড থ্রো মার্কড was marked and his third throw was marked 90.23 meters. আচ্ছা, এর পরের প্রশ্নটা কি বলেছে? হোয়াট হ্যাভ দ্য ফ্যান্স অফ নীরজ চোপড়া অ্যান্ড পন্ডিতস বিন ওয়েটিং ফর? নীরজ চোপড়ার যে শুভাকাঙ্ক্ষীরা, ফ্যানেরা এবং পণ্ডিতরা, এরা এত বছর ধরে কি অপেক্ষা করেছিল? কি অপেক্ষা করেছিল? অপেক্ষা করেছিল যে ওই যে বিশ্ববিখ্যাত বিখ্যাত যে 90 মিটারের মার্কটা আছে, সীমাটা আছে, সেটা অতিক্রম করা, জ্যাভলিন থ্রো করে সেটাকে অতিক্রম করা। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা কিভাবে লিখব বলে দিচ্ছি, তোমরা খাতা কলমে লিখে নাও, খাতায় লিখে নাও। প্রথমে আমরা একটু প্রশ্নটা একটু সাজিয়ে নিই। হোয়াট হ্যাভ দ্য ফ্যান্স অফ নীরজ চোপড়া অ্যান্ড দ্য পন্ডিতস বিন ওয়েটিং ফর? তাহলে আমরা লিখবো দ্য ফ্যান্স অফ নীরজ চোপড়া অ্যান্ড দ্য পন্ডিতস। আচ্ছা, এখানে দেখো হ্যাভ বিন ওয়েটিং ফর, তাহলে এটা আমরা পুরোটা আগে লিখবো। দ্য ফ্যান্স অফ নীরজ চোপড়া অ্যান্ড দ্য পন্ডিতস হ্যাভ বিন ওয়েটিং ফর। The fans of Neeraj Chopra and the Pandits have been waiting for him to break the record of 90 meter in javelin throw. ঠিক আছে? The fans of Neeraj Chopra and the Pandits have been waiting for him. Him মানে এখানে কিন্তু ওই নীরজ চোপড়াকে বোঝাচ্ছে। ওয়েটিং ফর হিম টু ব্রেক দ্য রেকর্ড অফ 90 মিটার ইন জ্যাভলিন থ্রো। ঠিক আছে? আর লাস্ট প্রশ্ন, হোয়াট ডিড অল দ্য ওয়েল উইশার্স অফ চোপড়া রিয়াক্ট টু হিজ মনস্ট্রাস থ্রো? মানে ওই দানবাকার যে নিক্ষেপটা, জ্যাভলিনের যে নিক্ষেপটা চোপড়া করেছিল, সেটার পরে কিভাবে রিয়াকশন দিয়েছিল? ঠিক আছে? কারা? মানে ওয়েল উইশার মানে ওই ভক্ত বা অনুগামী যাদেরকে বলা হয়, তাদের কথা বলা আছে। তারা কিভাবে রিয়াক্ট করেছিল? তাহলে আমরা জানি, এখানটা আমি মুছে দিই। তাহলে আমরা জানি কিভাবে রিয়াক্ট করেছিল, বিরাট গর্জন করে, তাই না? গর্জনের যে বিস্ফোরণটা ঘটেছিল অ্যাক্রস সোশ্যাল মিডিয়া ইন ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড, অ্যান্ড অলসো ইন দ্য স্পোর্টস সার্কেল, মানে স্পোর্টস সার্কেলের মধ্যে যারা যারা এই স্পোর্টসের সাথে যুক্ত, স্পোর্টস মানে যে কোনো খেলা হতে পারে, তাদের মধ্যে একটা বিরাট গর্জনের বিস্ফোরণ ঘটেছিল। আমরা এই লাইনটাতে পেয়েছিলাম, দেখো, a roar erupted not just from the crowd but across social media and sports circle in India and beyond as the throw was marked 90.23, মানে শেষের যে সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটাতেই দেওয়া আছে। তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখবো? দ্য ওয়েল অল দ্য ওয়েল উইশার্স, মানে এখান থেকে আমরা লিখবো অল দ্য ওয়েল উইশার্স অফ চোপড়া। চোপড়া এটা আমরা প্রথমে লিখবো, ঠিক আছে, এইটুকুটা চোপড়া। তারপর আমরা লিখবো রিয়াক্টেড উইথ a roar of with sorry with a huge সেটা আরেকটু মডিফাই করি, with an eruption
অফ আ হিউজ রোর। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটা লেখার সময় এখান থেকে লিখবে অল দ্য ওয়েল উইশার্স অফ চোপড়া রিয়াক্টেড উইথ এন, আচ্ছা প্রথমে যখন অলটা করবে অলের এটা কিন্তু ক্যাপিটালে দেবে, অল দ্য ওয়েল উইশার্স অফ চোপড়া রিয়াক্টেড উইথ এন ইরাপশন অফ এ হিউজ রোর, মানে একটা ভয়ঙ্কর গর্জন, তার যে বিস্ফোরণটা ঘটেছিল সেটাই হচ্ছে তাদের রিয়াকশন ছিল। ঠিক আছে, এরপরে গ্রামারে চলে আসি। দেখো প্রথমে আছে কি বলেছে দেখো, দ্য মিশআপ ড্যাশ অ্যাট আ প্লেস, মিশআপ মানে হচ্ছে দুর্ঘটনা, দ্য মিশআপ ড্যাশ অ্যাট আ প্লেস হুইচ ড্যাশ জেনারেলি, আচ্ছা প্রথমেরটা কি হবে, প্রথমেরটা হবে অকার্ড, ইজ অকার্ড, হ্যাড অকার্ড, এখানে অকার্ড হবে। ঠিক আছে, দ্য মিশআপ অকার্ড অ্যাট আ প্লেস, ঘটেছিল কোথায়, হুইচ ইজ হবে, হুইচ ইজ জেনারেলি কনসিডার্ড। ঠিক আছে, এখানে আমরা লিখবো কনসিডার্ড, জেনারেলি কনসিডার্ড। আচ্ছা এখানে অকার্ড হবে, the mishap occurred at a place which is generally considered quite safe as the slope on either side of the track is barely 10 feet high. এখানে considered এটা হবে। এরপরে আর্টিকেল প্রিপোজিশন আছে once upon a time a boy there was a boy who dreamed of making a great building. He was a friend of a blind man whose ambition in life was to design a church. ঠিক আছে, he reads only Bengali books, change into a negative sentence. He reads only Bengali books, এটাকে নেগেটিভে করতে হবে, না বাচক যে সেন্টেন্স গুলো হয় সেই না বাচকে করতে হবে। তাহলে এখানে প্রথমে সেন্টেন্সটাতে বলেছে কি দেখো, হি রিডস অনলি বেঙ্গলি বুকস, মানে সে শুধু বাংলা বই পড়ে। তাহলে এটাকে যখন আমরা না বাচকে আনবো, পড়ে না করে দিতে হবে, সে শুধু বাংলা বই পড়ে, এখানে আমরা পড়েটাকে পড়ে না করব। তাহলে আমরা যদি বাংলাতেই বলি যে সে শুধু বাংলা বই পড়ে, এটাকে আমরা এইভাবে বলতে পারি, সে বাংলা ছাড়া অন্য কোনো বই পড়ে না, তাই না, সে বাংলা ছাড়া অন্য কোনো বই পড়ে না। তাহলে এটাকে আমরা যদি লিখি ইংরেজিতে ট্রান্সলেট করে, তাহলে এটা কিরকম লিখবো, হি রিডসটা আছে, এটাকে আমরা ডাজ নট রিড করবো, তাই না, তাহলে হি ডাজ নট রিড any books other than Bengali books. He does not read any books other than Bengali books. ঠিক আছে, the teacher said to the boy, why were you hit by the stranger? এটা কি করতে হবে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ন্যারেশনটা এখানে দেখো কোন সেন্টেন্সে দেওয়া আছে, এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা সেইড টু থাকে, তাহলে আমরা সেটাকে কি করে দিই, আস্কড করে দিই। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, দ্য টিচার asked the boy asked the boy, এরপরে দেখো প্রশ্নটা করা হয়েছে হোয়াই দিয়ে, তাহলে হোয়াই দিয়ে যখন প্রশ্ন করা হয়, তাহলে হোয়াইটা তো হোয়াই থাকে, চেঞ্জ তো হয় না। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই, এরপরে টেন্সটা লক্ষ্য করতে হবে আমাদের, হোয়াই ওয়্যার ইউ হিট বাই দ্য স্ট্রেঞ্জার, হোয়াই ওয়্যার ইউ হিট বাই দ্য স্ট্রেঞ্জার, এখানে দেখো এটা পাস্ট টেন্সে আছে, বাট এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, পাস্টে আছে সিম্পল পাস্টে, বাট এটা প্যাসিভ ভয়ে দেওয়া আছে। তাহলে ওয়্যার ইউ হিট মানে এটা কিন্তু ভার্বের থার্ড ফর্মে দেওয়া আছে, বুঝতে পারছো।
প্যাসিভ ভয়েস মানে কি আমি বলেছি, ভার্বের থার্ড ফর্ম থাকতে হবে। তাহলে এটা যখন আমরা ন্যারেশনে চলে আসব, তাহলে এটা যদি সিম্পল পাস্ট থাকে, ন্যারেশনের সময় কি হয়, এটা পাস্ট পারফেক্টে হয়ে যায়। তাহলে এটা পাস্ট পারফেক্ট প্যাসিভে করতে হবে। পাস্ট পারফেক্ট প্যাসিভে হলে তখনও আমাদের কিন্তু থার্ড ফর্মটা বজায় রাখতে হবে। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয় হোয়াই, ইউটা হয়ে যাবে হি, হ্যাড বিন হবে কিন্তু এখানে, ঠিক আছে। যেহেতু আমরা পাস্ট পারফেক্ট আর প্যাসিভে করছি, তাহলে হোয়াই হি হ্যাড বিন হিট বাই দ্য স্ট্রেঞ্জার। হুম, হয়ে গেছে। এরপরে কি আছে, হি স্ক্রিমড ইন জয়, রিরাইট বাই ইউজিং দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আচ্ছা, এখানে আন্ডারলাইন তো কিছু করা নেই, কিন্তু এখানে আন্ডারলাইন হবে জয়টা, ঠিক আছে। রিরাইট ইউ বাই ইউজিং দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তাহলে জয়ের অ্যাডভার্ব ফর্ম কি হয় জানো তোমরা? জয়ের অ্যাডভার্ব ফর্ম হয় জয়ফুলি। তাহলে আমাদেরকে সিম্পলি কি করতে হবে, ইন জয়টা উঠিয়ে জয়ফুলি লিখতে হবে। এটা আমরা লিখবো হি স্ক্রিমড জয়ফুলি, তাহলেই হবে হি স্ক্রিমড জয়ফুলি। ঠিক আছে। এরপরে ফ্রেজাল ভার্ব আছে, দ্য অথরিটি রিজেক্টেড দ্য প্রপোজাল, রিজেক্টটা হয়ে যাবে টার্ন ডাউন, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা পাস্টে আছে তাহলে আমরা টার্নড করবো, ইডি যোগ করবো। তাহলে আমরা করব টার্নড, ইডি যোগ করবো, টার্নড ডাউন, ঠিক আছে। পরেরটা, দ্য ক্যাট ইজ চেজিং দ্য মাউস, চেজিং কি হয়, চেজ কি হয়, এটা রান আফটার হবে, ঠিক আছে। তাহলে রান আফটার, এখানে যেহেতু চেজিং আছে, আইএনজি অ্যাড করা আছে, আমরা বলেছি টেন্স অনুযায়ী আমাদের কিন্তু চেঞ্জ করতে হয় ফ্রেজাল ভার্ব গুলো। তাহলে এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে এটা আমরা করব কি, রানিং আফটার। তাহলে রানিং আফটার করব, রানিং, দুটো এন হবে কিন্তু, ঠিক আছে, রানিং আফটার। আর পরেরটা আছে কি, দ্য সোলজার সারেন্ডার, এটা পাস্টে আছে, তাহলে সারেন্ডার কি হয়, গিভ ইনটা হবে, কিন্তু গিভটা হয়ে যাবে গেভ ইন, গেভ ইন। গিভেন বিলো, এই তো আনসিন থেকে, প্যাসেজ থেকে তোমাদেরকে ওয়ার্ড গুলো খুঁজে খুঁজে লিখতে হবে। ইনরমাস, ইনরমাস মানে হচ্ছে বিরাট, প্রকাণ্ড, ওখানে ছিল ম্যাসিভ। তোমাদের আমি ওয়ার্ড গুলো দেখিয়ে দেবো, এখানে ছিল ম্যাসিভ, ম্যাসিভ থ্রো, এটা এরকম কিছু একটা ছিল। তাহলে ইনরমাসটা হয়ে যাবে ম্যাসিভ। এক্সিলেন্ট মানে কি, দারুণ, অত্যন্ত সুন্দর, ওখানে ছিল একটা ওয়ার্ড স্টেলার। আমি প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের দেখিয়ে দেবো, এটা হবে স্টেলার। আচ্ছা, এক্সপ্লোডেড মানে বিস্ফোরণ ঘটা, এটা হবে ইরাপ্টেড, এটা একদম তোমাদের শেষ সেন্টেন্সে দেওয়া আছে। আর রোর ইরাপ্টেড, যখন ওই নিক্ষেপ করেছিল 90.23 মিটারের, তখন কি হয়েছিল, একটা বিরাট গর্জন, তার গর্জনের বিস্ফোরণ ঘটেছিল, তো এক্সপ্লোডেড হয় ইরাপ্টেড। আর থ্রিউ আছে, তাহলে ওখানে ছিল হার্লড, HURLED, হার্লড। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ম্যাসিভ স্টেলার ইরাপ্টেড হার্লড। দেখো এখানে দেখো, ইরাপ্টেড পেয়েছি আমরা একটা, ম্যাসিভ, ঠিক আছে। হার্লড, চোপড়া হার্লড হিজ জ্যাভলিন। আরেকটা কি ছিল, হার্লড, ম্যাসিভ, ইরাপ্টেড, আরেকটা কি ছিল, এক্সিলেন্ট মানে স্টেলার, স্টেলার পারফরমেন্স, এরকম কিছু একটা ছিল। স্টেলার পারফরমেন্স, এই যে স্টেলার পারফরমেন্স, ঠিক আছে। তাহলে আনসিন হয়ে গেল কমপ্লিট। এবারে আছে রাইটিং। রাইটিং দেখো,
প্রথমে কি বলেছে, স্টোরি রাইটিং করতে হবে আর একটা টাইটেল দিতে হবে, যথার্থ টাইটেল, সুইটেবল টাইটেল দিতে হবে। তো স্টোরিটা কি দিয়ে দিতে হবে দেখো, a little boy begged of his father for puja shopping. Father took him a big shopping mall. The boy bought many new dresses of his choice. On the way back home, he stopped before a garage. Suddenly, a boy of his age in a clumsy torn dress. The boy offered him the best of the dresses that he had bought. Father surprised the sunset. আচ্ছা, তো এখানে পয়েন্টগুলো যেগুলো আছে, এই পয়েন্ট অনুযায়ী মানে বলতে চাইছে যে একটি ছোট ছেলে, সে কিনা তার বাবাকে পূজাতে বাজার করার জন্য, পূজার শপিং করার জন্য অনেক মিনতি করেছিল। তারপরে তার বাবা কি তাকে একটা বড় শপিং মলে নিয়ে যায়, সেখানে অনেকগুলো নিজের পছন্দের মতো ড্রেস জামা কাপড় কিনে দেয়। আর বাড়ি ফেরার সময় কি হয়, সে একটি গ্যারাজে মানে যেখানে গাড়ি সারাই করে সেখানে দাঁড়ায়। বয় অফ হিজ এজ, ওর বয়সী কোনো একটি ছেলেকে সে দেখতে পায়, ইন এ ক্লামসি টর্ন ড্রেস, মানে হচ্ছে অগোছালো এবং ছেঁড়া কাপড়, নোংরা কাপড় পরা অবস্থায় দেখতে পায়। দ্য বয় অফার্ড হিম দ্য বেস্ট অফ দ্য ড্রেসেস, মানে সে যে ওই যে ছেলেটা যে কিনা পুজোতে শপিং করেছে, সে ওই ছেলেটাকে একটি নতুন মানে বেস্ট ড্রেস, সরি নতুন না, মানে ওর যে ওই যে ড্রেসগুলো, যে জামা কাপড়গুলো কিনেছে তার মধ্যে যে সবচেয়ে ভালোটা, সেটা কিনা সেটা কিনা হ্যাঁ, অফার্ড হিম দ্য বেস্ট অফ দ্য ড্রেসেস, সেটা কিনা তাকে দিয়ে দেয়। ফাদার সারপ্রাইজড, বাবা হচ্ছে অবাক হয়ে যায়। দ্য সান সেড দিস ইজ দ্য বেস্ট পূজা গিফট ফর মি। তখন ছেলেটা, যে ছেলেটাকে হচ্ছে ওই গিফটটা দেয়, জামাটা দেয়, সে বলে যে এটাই আমার সবচেয়ে সেরা দুর্গাপুজোর উপহার। তা এখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা এটা খাতার মধ্যে তুলে নাও, একটু পজ করে তোমরা এটা তুলে নেবে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট আমি ইউজ করে লিখেছি, এখানে আর নতুন করে কিছু বলছি না, ওই পয়েন্টের মধ্যেই সব কিছু আছে। আহ, এটা তোমরা খাতার মধ্যে তুলে নাও। আচ্ছা, এখানে ইগারলি বেকড কথাটার মানে হচ্ছে মানে খুবই আগ্রহের সাথে কাকুতি মিনতি মানে মিনতি করছিল, আগ্রহের সাথে একটা রিকোয়েস্ট করা, এইটাকে বলা হচ্ছে ইগারলি বেকড হিজ ফাদার টু টেক হিম ফর পূজা শপিং। তো এটাই আছে, এটাতে আমি আর নতুন করে তোমাদের কিছু বলছি না, সোজা সোজা প্রত্যেকটা। আচ্ছা, ক্লামসি টর্ন আউটফিট মানে ওই নোংরা জামা কাপড় আর অগোছালো অবস্থায় আছে যে ড্রেসটা পরেছিল, মানে ওই বাচ্চাটা যে কিনা গ্যারাজে আছে তাকে সেটা ডিসক্রাইব করছে, ঠিক আছে? আম, আর এখানে অ্যাডমায়ার্ড কথাটার মানে হচ্ছে প্রশংসা করা। হি অ্যাডমায়ার্ড দ্য নিউ ড্রেসেস দ্য লিটল বয় হ্যাড বট, যে ছোট্ট ছেলেটি যে নতুন নতুন জামা কাপড় পরেছিল তার খুব প্রশংসা করছিল। আর এটাই আছে, আর কিছু নাই। যাই হোক, এটা হচ্ছে প্রথম যে স্টোরিটা আছে সেটা তোমরা খাতায় সবাই তুলে নাও। পরেরটা আছে কি, লেটার লিখতে হবে। উম, কি নিয়ে লেটার? রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড, তোমার বন্ধুকে চিঠি লিখবে। অ্যাবাউট ইউর প্ল্যানস আফটার দ্য মাধ্যমিক, মাধ্যমিকের পরে তোমার কি কি প্ল্যান আছে, তুমি কি কি উম, করবে। তো এখানে পয়েন্টগুলো, ডেট অফ মাধ্যমিক, টাইম অ্যাভেলেবেল ফর রিল্যাক্সেশন, শর্ট টার্ম প্ল্যান, লং টার্ম মানে দীর্ঘ মানে ছোট সময়ের যে প্ল্যানগুলো হয় সেই সম্বন্ধে তুমি লিখবে। আর তোমার দূরবর্তী মানে ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি কি কি প্ল্যান করছো মাধ্যমিকের পরে, সেটা সম্বন্ধে তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখছো। তো এখানে চিঠিটাও আছে, তোমরা চিঠিটা লিখবে। এটা উঠে গেছে এক জায়গাতে, এখানে ফ্রেন্ডস নেমের জায়গায় তুমি তোমার বন্ধুর নামটা দিবে, ডিয়ার, যদি যা বন্ধু বা বান্ধবী যাকে লিখছো সেটা লিখবে। এখানটাতে দেওয়া হয়নি, এটা হচ্ছে তোমার ইওর অ্যাড্রেস, তোমার অ্যাড্রেসটা তুমি এখানে দেবে। আর নিচে ডেট দিয়ে দেবে। এবারে অ্যাড্রেস মানে হচ্ছে আর কি রকম বলবো, তোমরা এত লেটার লিখেছো, মাধ্যমিক দেবে তোমরা পরের বছর, অ্যাড্রেস মানে তুমি তোমার সমস্ত অ্যাড্রেস তুমি তুমি ওখানে দেবে, মানে তোমার ভিলেজ, তোমার ডিস্ট্রিক্ট, তোমার পোস্ট অফিস, পিনকোড, এইগুলো তুমি অ্যাড্রেসগুলোর মধ্যে দেবে, ডেট দিয়ে দেবে। আর এখানে দেখো আমি একটু বলে দিই, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট মাই প্ল্যানস, মানে আই হোপ ইউ আর ডুইং ওয়েল মানে আমি আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট মাই প্ল্যানস আফটার দি মাধ্যমিক এক্সামিনেশন, আমি এই চিঠিটি লিখছি মাধ্যমিকের পরে আমার কি কি প্ল্যান আছে, ঠিক আছে, মানে আমি কি কি করব তার সম্বন্ধে বলতে। সিন্স দ্য এক্সাম এন্ডস অন, আচ্ছা এখানে তুমি ডেটটা দেবে, আমি ডেট দিইনি, তোমাদের মাধ্যমিক এক্সামের ডেটটা তোমরা নিজেদের মতো করে দেবে, আশা করি ওই ফেব্রুয়ারি লাস্টেই তোমাদের শেষ হয়ে যাবে। তো এক্সামের ডেটটা তোমরা দেবে। আই উইল ফাইনালি হ্যাভ সাম ফ্রি টাইম টু রিল্যাক্স, আরাম করার মতো কিছুটা সময় হয়তো পাবো অবশেষে। আচ্ছা, এবারে প্ল্যানগুলো বলছে। ফার্স্ট আই প্ল্যান টু টেক আ শর্ট ব্রেক, আমি একটি
একটি ব্রেক নেব, একটি মানে কাজ থেকে একটু বিরতি নেব, ঠিক আছে, ছোট্ট একটি বিরতি, অ্যান্ড এনজয় সাম লিজার অ্যাক্টিভিটিস, মানে ওই অলসভাবে যে অ্যাক্টিভিটিগুলো হয়, মানে হয়তো বসে বসে হয়তো বই পড়লাম, একটু গেম খেললাম, এখনকার সবাই একটু গেমই খেলে, মানে মোবাইল টোবাইলে যাই হোক গেম খেলে। অ্যাক্টিভিটিস লাইক রিডিং স্টোরি বুকস অ্যান্ড ওয়াচিং মাই ফেভারিট শোজ, হ্যাঁ ফেভারিট শোজ যারা বাড়িতে বসে দেখবে সেইগুলো, টিভিতে হোক ফোনে হোক। আফটার দ্যাট আই উইল জয়েন আ কম্পিউটার কোর্স টু ইমপ্রুভ মাই স্কিলস, এরপরে আমি একটি কম্পিউটার ক্লাসে ভর্তি হব। আর লং টার্ম প্ল্যান বলতে কি বলা হচ্ছে, ফর মাই লং টার্ম প্ল্যান আই ওয়ান্ট টু প্রিপেয়ার সিরিয়াসলি ফর দ্য হায়ার সেকেন্ডারি কোর্স, মানে মাধ্যমিকের পরে তোমরা তো কি উচ্চ মাধ্যমিক দেবে, তো তার জন্য বলছে আমি প্রস্তুতি নেব সিরিয়াসলি, ঠিক আছে। ইন্টেন্ড টু চুজ দ্য স্ট্রিম কেয়ারফুলি, স্ট্রিম মানে হচ্ছে ওই ভাগটা, যেমন ওই বিজ্ঞান ভাগ সায়েন্স থাকে, কমার্স থাকে, এরপরে হচ্ছে তোমার আর্টস থাকে, তো ওই স্ট্রিমের কথা বলা হচ্ছে যে আমি খুবই কেয়ারফুলি সেটাকে আমি চুজ করব, ঠিক আছে, অ্যান্ড স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সেশন, মানে একদম শুরু থেকে আমি ভালো করে পড়বো সেই সম্বন্ধে বলেছে। আই এম অলসো প্ল্যানিং আ শর্ট ট্রিপ উইথ মাই ফ্যামিলি, আমি পরিবারের সাথে একটা ছোট্ট কোথাও যাত্রায় যাব, শর্ট ট্রিপ। এরপরে শেষে প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইউর প্ল্যানস টু, তুমি তোমার প্ল্যান সম্বন্ধে তুমি আমাকে জানাও, এটাও তুমি আগে লিখতে বলছো তোমার ফ্রেন্ডকে। এবারে এখানে ফ্রেন্ডস অ্যাড্রেস দিবে, আর ওখানে তোমার ইয়োর্স লাভিংলি ইয়োর নেমটা তুমি দেবে, ঠিক আছে। এখানে ইয়োর্স লাভিংলি ছাড়াও তুমি দিতে পারো শুধু ইয়োর্স বিলাভড দিতে পারো। আচ্ছা যাই হোক, এরপরে তোমাদের আরেকটি কি আছে, নোটিশ আছে। দেখো নোটিশ কি বলেছে, সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট সেক্রেটারি অফ ইউর স্কুল, তুমি স্কুলের স্টুডেন্টদের সেক্রেটারি, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান আই চেক আপ ক্যাম্প ফর অল দ্য স্টুডেন্টস, মানে হচ্ছে তোমার স্কুলে একটি আই চেক আপ মানে হচ্ছে চক্ষু পরীক্ষার কেন্দ্র, মানে তাদের যে ক্যাম্পগুলো হয় যারা মানে পরীক্ষা করে তারা আসবে। তো বলা হচ্ছে যে প্রত্যেক স্টুডেন্টকে রাইট আ নোটিস ফর দ্য স্টুডেন্টস ইনফর্মিং দেন অ্যাবাউট দ্য ক্যাম্প, মানে ওই ক্যাম্প সম্পর্কে তোমাদের বলতে হবে, ডেট দিতে হবে, কোন ডেটে, টাইম প্লেস, কোন জায়গাতে, সময়টা, নেমস অফ ডক্টরস, কোন কোন ডাক্তারেরা আসছে তার সম্পর্কে লিখতে হবে, অ্যান্ড অর্গানাইজেশন, মানে ওই ডাক্তারদের যে অর্গানাইজার তারা যে সংগঠনের সাথে যুক্ত সেই সংগঠনের নামটাও তোমাকে দিতে হবে, যারা কিনা এই ক্যাম্পটা কন্ডাক্ট করবে, মানে এই ক্যাম্পটা যারা পরিচালনা করবে, ঠিক আছে। তো এই সম্বন্ধে নোটিশটা তোমাদের দিতে হবে। দেখো নোটিশটাতে আমি করে দিয়েছি তোমাদের নোটিশ, এখানে দেখো প্রথমে নোটিশের প্রথমেই তোমরা তোমাদের স্কুলের নামটা দিবে, স্কুলের নামের পরে তোমরা নোটিশ লিখবে, ঠিক আছে। বাম দিকে নম্বর, ডান দিকে ডেট, নম্বর মানে সিরিয়াল নম্বর, আমি আগের দিনেও তোমাদের একটি এতে বলে দিয়েছিলাম যে এখানে নম্বর মানে হচ্ছে তোমাদের স্কুলে যদি আজকে এটা 2 নম্বর নোটিশ হয় কি 3 নম্বর নোটিশ হয়, তো সেখানে তোমরা নোটিশের নাম্বারটা তোমরা দেবে, ঠিক আছে। আর এখানে তোমরা সাবজেক্টের মতো তোমরা দিবে যে কিসের জন্য এটা লেখা হচ্ছে নোটিশটা। এরপরে নোটিশটা তোমরা স্টার্ট করবে, দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস দ্যাট আওয়ার স্কুল ইজ অর্গানাইজিং অ্যান আই চেক আপ ক্যাম্প ফর দ্য বেনিফিট অফ অল স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটি আই চেক আপ ক্যাম্প, মানে যেখানে চক্ষু পরীক্ষা করা হবে সেরকম একটি ক্যাম্পকে তারা কি অর্গানাইজ করছে, মানে হচ্ছে কি বলবো, অর্গানাইজ করা মানে হচ্ছে আয়োজন করা, ঠিক আছে, সেটা আয়োজন করা হচ্ছে ফর দ্য বেনিফিট অফ অল স্টুডেন্টস, প্রত্যেক ছাত্রছাত্রীর সুবিধার্থে, তাদের যেন সুবিধা হয়, ঠিক আছে, লাভ হয় তার জন্য আয়োজন করা হয়েছে। দ্য ক্যাম্প উইল বি হেল্ড অন ডেট, এই যে ডেট তোমরা দেবে কত তারিখে হচ্ছে, আর এখানে টাইমটা আমি দিয়ে দিচ্ছি ফ্রম 10 AM to 3 PM ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের অডিটোরিয়ামে, ঠিক আছে। অডিটোরিয়াম মানে তোমরা নিশ্চয়ই জানো যে এমন একটি হল রুম যেখানে, বড় হল রুম যেখানে হচ্ছে কি বলবো, ইনডোর, তোমরা একটা স্টেডিয়ামের মতো বলতে পারো, যেখানে সবাই বসতে পারবে, একটি স্টেজ থাকবে, তো সেই স্কুলের অডিটোরিয়ামের কথা বলা হচ্ছে। টিম অফ কোয়ালিফাইড ডাক্তারস ফ্রম এবিসি আই হসপিটাল, ওখানে ছিল অর্গানাইজেশনের নাম, তো এবিসি আই হসপিটালের যে ডাক্তারেরা, ঠিক আছে, অ্যালং উইথ মেম্বার্স অফ দ্য হেলথ অ্যাওয়ারনেস অর্গানাইজেশন, আচ্ছা ডক্টরের নাম, সেই ডক্টরগুলো কোথা থেকে, তারা ওই হসপিটালের, আর কোন অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন কোন সংগঠনের সেটাও আমি লিখে দিয়েছি, উইল কন্ডাক্ট দ্য ক্যাম্প, যারা কিনা এই ক্যাম্পটাকে পরিচালনা করবে। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ক্যাম্প অ্যান্ড গেট দেয়ার আইজ এক্সামিন্ড, স্টুডেন্টদেরকে প্রত্যেক ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যাতে এখানে আসে এবং তাদের চোখগুলো পরীক্ষা করায়। ফর ফার্দার ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, ঠিক আছে। আরো বেশি কিছু জানার জন্য এই সম্বন্ধে তোমরা নিচে যার নাম লেখা আছে তার সাথে যোগাযোগ করবে। এবার তুমি তো স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে তুমি লিখছো, তোমার এখানে তুমি সিগনেচারটা দেবে, স্কুলের নামটা তুমি দেবে, আর এখানে বাম দিকে কাউন্টার সাইন করা থাকে হেডমাস্টারের সই দেওয়া থাকবে এখানে, ঠিক আছে।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আর নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক আছে?